কিছুক্ষণ পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। উদ্বোধনী ভাষণ দেবেন রাষ্ট্রপতি। জুলাইকে বিশেষ গুরুত্ব দিয়ে উত্থাপিত হবে অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ। ইরান লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা, শতাধিক রকেট ছুড়ল হিজবুল্লাহ। তেহরানের প্রতিরক্ষা ধ্বংসের দাবি ট্রাম্পের। নিশ্চয়তা পেলে যুদ্ধ বন্ধের ইঙ্গিত পেজেশকিয়ানের। রেশনিং পদ্ধতিতে পূরণ হচ্ছে না ডিজেলের চাহিদা, কারখানায় উৎপাদন ব্যাহত। আমদানি রফতানি ও নৌপথে পণ্য পরিবহনে বিপর্যয়, বরাদ্দ চেয়ে সরকারকে চিঠি। ঈদযাত্রায় সিলেট ও উত্তরের যাত্রীদের ভোগান্তির শঙ্কা, চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স। যানজট এড়াতে ত্রুটিমুক্ত যান চলাচলে কৌশলী হওয়ার তাগিদ। এবং দেশে বাড়ছে কিডনি রোগী, ডায়ালিসিসের খরচ যোগাতে আর্থিক সংকটে ৯২% পরিবার। শুরুতেই শনাক্ত হলে প্রতিস্থাপন হতে পারে স্থায়ী সমাধান। সময় সংবাদের সঙ্গে আছি আমি অর্চিতা শেহসেন। আজ বেলা ১১টায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এবারের গণতান্ত্রিক যাত্রায় জাতীয় সংসদে নেতৃত্ব দিচ্ছে অভিজ্ঞ বিএনপি। আর প্রথমবারের মতো বিরোধী দলের ভূমিকায় জামায়াতে ইসলামী ও ছাত্রদের নেতৃত্বে গঠিত দল এনসিপি। দেশে বহু বছর কার্যকর সংসদের অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে মানুষ। সবার আশা, প্রাণবন্ত সংসদ উপহার দেবেন নতুন এমপিরা। প্রথম দিনের অধিবেশন কিভাবে শুরু হবে এবং দিনের কার্যসূচিতে কি থাকছে, চলুন জেনে নেই। দীর্ঘদিন পর প্রাণ ফিরছে জাতীয় সংসদের। একতরফা গৃহপালিত বিরোধী দল ও আমিরামি নির্বাচনের কারণে প্রায় অকার্যকর ছিল জাতীয় সংসদ। গণ অভ্যুত্থানে ক্ষমতার পালাবদল, বহু বছর পর তারেক রহমানের নেতৃত্বে সংসদে বিএনপি আর প্রথমবারের মতো বিরোধী দলে জামায়াত ইসলামী সহ এনসিপি। আশা করা হচ্ছে জনপ্রত্যাশা পূরণে এক নতুন মাইলফলকে যাবে ত্রয়োদশ জাতীয় সংসদ। প্রথম অধিবেশনে জুলাই আন্দোলনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই কারণে ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর ফার্মগেটে গুলিবিদ্ধ শহীদ গোলাম নাফিজকে বহনকারী রিকশা চালক সহ ৪ শহীদ পরিবারের সদস্যদের অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছে। রীতি অনুযায়ী পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়েই শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক সূচনা। স্পিকার না থাকায় সরকারি দলের একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যকে সভাপতি করে শুরু হবে সংসদের কার্যবিধি। সংসদ সচিবালয় বলছে, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনের কার্যসূচিতে রয়েছে ৭টি বিষয়। প্রথমে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। দায়িত্ব গ্রহণের পর অধিবেশন পরিচালনা করবেন নতুন স্পিকার। পরে সংসদীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনয়ন দেওয়া হবে। এছাড়া প্রয়াত সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হবে। প্রথম অধিবেশনেই অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করা হবে। সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সেগুলোর অনুমোদন, সংশোধন বা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে সংসদ। এর মধ্যে জুলাই অভ্যুত্থানে জড়িতদের ফৌজদারি দায়মুক্তি সংক্রান্ত অধ্যাদেশ সহ বেশ কিছু অর্ডিন্যান্স হুবহু অনুমোদন করা হবে বলে জানা যাচ্ছে। পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২০২৪ সনের বার্ষিক প্রতিবেদন সংসদে উপস্থাপন করবেন। গঠন করা হবে বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিগুলো। সবশেষে মহামান্য রাষ্ট্রপতি সংসদে উদ্বোধনী ভাষণ দেবেন। পরে তার ভাষণের উপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। এর মধ্য দিয়েই প্রথম দিনের কার্যসূচি শেষ হবে। প্রথম অধিবেশন চলবে প্রায় ১ মাস। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ ১৭ বছর অপেক্ষা করেছে, সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, আমাদের সন্তানরা শহীদ হয়েছে। আজকে সেই মুহূর্ত, এই ঐতিহাসিক মুহূর্ত, সেই জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজকে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই সংসদ জনপ্রত্যাশার, জন আকাঙ্ক্ষার এবং শহীদের আকাঙ্ক্ষা পূরণের জন্য আজকে এই গণতান্ত্রিক উত্তরণের প্রথম দিন থেকে কাজ করবে। এটা এটা আমাদের অঙ্গীকার, সারা জাতির প্রত্যাশা। ধন্যবাদ। সভাপতিত্ব করবেন।
আমরা কথা শুনছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের, যিনি আসলে প্রত্যাশা করছেন যে জনগণের যে প্রত্যাশিত সংসদ সেটি অন্তত এবার শুরু হবে। সেই প্রত্যাশা কিন্তু আমরা জানি যে 20 মাস পর সংসদ অধিবেশন আবারও বসছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে এবার এই যে প্রথম অধিবেশন আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে, বেলা 11টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এরই মধ্যে কিন্তু প্রধানমন্ত্রী অর্থাৎ সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতা তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। অন্যান্য সদস্য তারা কিন্তু এরই মধ্যে ভিতরে প্রবেশ করেছেন, অনেকে কিন্তু আসছেন। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, সবারই কিন্তু মোটা দাগে যে কথাটি একই কথা, সেটি কিন্তু যে এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন পার্লামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, যেই সংসদ শুরু হচ্ছে, সেখানে আসলে জনগণের কথা তারা বলবেন, সংসদের আসল যে ভূমিকা সেই কাজ তারা করবেন, সেই প্রত্যাশার কথা কিন্তু তারা বলছেন। বিরোধী দলের পক্ষ থেকে যেমন বলা হচ্ছে, এখানে জামায়াতের, এনসিপির হাসান আব্দুল্লাহ সহ অনেকেই কথা বলেছেন। তারা বলছেন তারা ইতিবাচক বিষয়গুলোতে সরকারের সঙ্গেই থাকতে চান, যেসব বিষয়ে সমালোচনা করা দরকার সেসব নেতারা সমালোচনা করবেন, সেই ইতিবাচক মনোভাবের কথা বলছেন। সরকার দলীয় এমপিদের তরফেও কিন্তু আমরা একই রকম জানতে পেরেছি। আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমরা জানি যেহেতু স্পিকার পদত্যাগ করেছেন এর আগের দ্বাদশ সংসদের, এবং একই সঙ্গে ডেপুটি স্পিকার তিনি কারাবন্দী অবস্থার মধ্যে রয়েছেন, যার ফলে কিন্তু এবার শুরুতেই একজন সিনিয়র সদস্যকে সংসদ নেতা মনোনীত করবেন, যিনি সভাপতিত্ব করবেন। এরপরেই কিন্তু স্পিকার, ডেপুটি স্পিকার নিয়োগ হবে। আমরা কথা বলছেন এনসিপি সংসদ সদস্য আক্তার হোসেন, আমরা একটু তার কথা শুনতে চাই। এবারের সংসদের কাছে আইনগতভাবেই দুই ধরনের কর্তব্য আছে, শুধু প্রত্যাশা নয়। যে এবারের সংসদ একই সাথে জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ফাংশন করবে। আমরা যারা বিরোধী দলীয় এমপিরা আছি, আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেও যারা সরকার দলীয় এমপিরা আছেন তারা এখনও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি। কার্যত এটা বাংলাদেশের আইনের লঙ্ঘন। যে জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ প্রণয়ন করা হয়েছে, সেখানে স্পষ্টভাবে বিধান করা আছে যে এবারের সংসদ সদস্যরা একই সাথে সংসদের সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন, এবং একই দিনে তারা শপথ গ্রহণ অনুষ্ঠানে দুটো শপথই তারা সম্পন্ন করবেন। এবং সেই আদেশের মধ্যে এটাও বলা আছে যে যেমন করে 30 দিনের মধ্যে সংসদের অধিবেশন কল করতে হয়, তেমন করেই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনও 30 দিনের মধ্যেই আহ্বান করতে হবে। তো আজকে 30 দিনের বাধ্যবাধকতার জায়গা থেকে সংসদের যে কার্যক্রম সেটা শুরু করা হলো, কিন্তু এখনও পর্যন্ত সংবিধান সংস্কার আদেশ অনুযায়ী যে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করার কথা, সেটা এখনও পর্যন্ত তার কোনো উদ্যোগই গ্রহণ করা হয়নি। তো এই দুইটা জিনিস কিন্তু শপথ গ্রহণ না করা, অধিবেশন আহ্বান না করা, কার্যত বাংলাদেশের আইনকে লঙ্ঘন করা। তো যেসব বিএনপির এমপিরা বাংলাদেশের আইনকে লঙ্ঘন করে তারা সংসদে যাচ্ছেন, তারা কতটুকু আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, জনগণের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, সেটা নিয়েই এক ধরনের প্রশ্ন আমাদের মধ্যে রয়েছে। তথাপিও আমরা যারা বিএনপির এমপিরা আছেন তাদের কাছে আমরা প্রত্যাশা রাখব, জনগণ যে গণভোটে রায় দিয়েছে সেই রায়ের প্রতি সম্মান দেখিয়ে তারা আজকেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন, এবং আমরা একটা কার্যকর সংসদ দেখতে পাবো। আমরা যে 6 মাসের সময়সীমার মধ্যে সংবিধানের যে পার্টগুলোতে আমরা সংস্কার সাধন করতে চেয়েছিলাম সেগুলো আমরা সম্পন্ন করতে পারবো, এবং বাংলাদেশ রাষ্ট্রের অন্যান্য যে অংশগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আমাদের কথাটা আরম্ভ করতে পারবো। একটা কার্যকর সংসদের আমরা প্রত্যাশা করি। আজকে রাষ্ট্রপতি ভাষণ দেবে, আপনাদের ভূমিকা কি হবে? রাষ্ট্রপতির ভাষণের সময়টাতে আমাদের যে ভূমিকার বিষয় সেটা আপনারা সেই সময়টাতে দেখতে পাবেন। ভাই, আপনারা রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার সময় আপনারা প্রথম থেকে বিরোধিতা করে আসছেন, আপনারা ভাষণ দেওয়ার সময় ওয়াকআউট করবেন কি না? আমরা বিরোধী দলীয় জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের এখনও মিটিং চলমান রয়েছে, এবং রাষ্ট্রপতির যে ভাষণের কথা এখানে বলা হচ্ছে, রাষ্ট্রপতির এই যে থেকে যাওয়া, তাকে এইভাবে সেলিব্রেট করা, সেই প্রত্যেকটা জিনিসের আমরা বিপক্ষে। বরং আমরা সরকার দল বিএনপির কাছে আমরা আহ্বান রেখেছি যে তাদের যেহেতু 2/3 মেজরিটি রয়েছে, সিম্পল মেজরিটিও তাদের রয়েছে, তারা এই রাষ্ট্রপতির অভিশংসনের জন্য তারা সংসদে তাদের কার্যক্রম শুরু করবে, এই আহ্বান এবং এই প্রত্যাশা আমরা বিএনপির কাছে রাখছি।
আমরা কথা শুনছিলাম এনসিপি সংসদ সদস্য আক্তার হোসেন, তারা আসলে তাদের কথা বলছিলেন যেসব বিষয় নিয়ে তাদের মতানৈক্য রয়েছে, সংবিধান সংস্কার পরিষদ যেমন রাষ্ট্রপতির ভাষণ সেসব নিয়ে কথা বলছিলাম। বেলা 11টায় কিন্তু একটু পরে আনুষ্ঠানিকভাবে প্রথম অধিবেশন শুরু হবে। যুক্ত ছিলাম সংসদ ভবনে। এবার ইরানের যুদ্ধ প্রসঙ্গ। ইরান ও লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে ইসরায়েলি ভূখণ্ডে শতাধিক রকেট ছুড়েছে হিজবুল্লাহ। হাইফা, পশ্চিম তীর ও জেরুজালেম লক্ষ্য করে আইআরজিসিও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের জবাবে ওমান, বাহরাইন, আরব আমিরাত, সৌদি আরব লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইরান। ভবিষ্যতে ইরানে আগ্রাসন হবে না এমন নিশ্চয়তা পেলেই সংঘাতের অবসান হতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। স্থানীয় সময় বুধবার রাতে লেবানন জুড়ে নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির বৈরুত, দাহি, দক্ষিণাঞ্চল ও সীমান্তবর্তী এলাকায় একযোগে আক্রমণ করে নেতানিয়াহুর সামরিক বাহিনী। হিজবুল্লাহর সামরিক অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার নামে চালানো এই আগ্রাসনে প্রাণ গেছে অনেকের। চুপ করে নেই হিজবুল্লাহ। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি উত্তর ইসরায়েলের হাইফা এবং কিরিয়াত শমনা লক্ষ্য করে মাত্র কয়েক মিনিটে ছুড়েছে শতাধিক রকেট। হিজবুল্লাহর এই আকস্মিক রকেট বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে ইসরায়েলের উত্তরাঞ্চলের একাধিক বসতি। ইরানেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশটির মারিভান শহরে ব্যাপক আক্রমণের খবর পাওয়া গেছে। হামলায় বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি ইরানের। ইরানে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের জবাবে ওমানের সালালাহ বন্দরে ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। এর পরপরই জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। ইরাক উপকূলেও দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে। জাহাজ দুটিতে ইরান হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় বলেছেন, যুদ্ধ বন্ধের একমাত্র পথ হলো ইরানের বৈধ অধিকার মেনে নেয়া। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যুদ্ধের কারণে ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যতে কোনো আগ্রাসন হবে না এমন আন্তর্জাতিক নিশ্চয়তা পেলেই কেবল সংঘাতের অবসান ঘটতে পারে। ইরানের এমন অবস্থানের বিপরীতে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সামনে সাংবাদিকদের তিনি বলেন, ইরান তাদের নৌবাহিনী ও বিমান বাহিনী হারিয়েছে। তাদের কোনো রাডার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এখন আর অবশিষ্ট নেই। Over the past 11 days, our military has virtually destroyed Iran. Tough country. Their air force is gone. Totally gone. That took the better part of about 3 hours. এদিকে উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। জ্বালানি তেলের জন্য আজও ঢাকার পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে রেশনিং পদ্ধতিতে তেল নিচ্ছেন চালকরা। এই মুহূর্তে রাজধানীর পরিবাগে আছেন সহকর্মী ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। আজও লম্বা সারিতে দীর্ঘ লাইনে অপেক্ষা করে সাধারণ চালকরা তাদের যানবাহনে জ্বালানি তেলের জন্য অপেক্ষা করছেন। আমরা এই মুহূর্তে আছি পরিবাগে। নিশ্চয়ই দর্শক আমার পেছনে দেখতে পাচ্ছেন দুই ধরনের গাড়ি, অর্থাৎ প্রাইভেট কারের লম্বা লাইন। আমরা এখান থেকে ঠিক যতদূর চোখ যায় সবটাতে আমরা দেখছি যে গাড়ি দাঁড়িয়ে আছে এবং তার পাশের যে লাইনটি সেটিতে মোটরসাইকেল চালকরা চালিয়ে আছেন। এবং যেটি আসলে আমরা জানি, এই যে সারিটি সেটি পরিবাগ থেকে ঠিক শাহবাগ মোড় হয়ে কাঁটাবনের পর্যন্ত পৌঁছে গেছে। সেটি আমরা জানি। অর্থাৎ এই অপেক্ষা কিন্তু যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহ বিঘ্নিত হয়, তারপর থেকে এই সংকট এবং সেটি কিন্তু ধীরে ধীরে প্রকট দিকেই এগুচ্ছে। কারণ এখানকার যারা বাইকার চালক এবং গাড়ির চালক আছেন তারা আমাদেরকে যেটি বলছেন, এই যে অপেক্ষা সেটি কিন্তু প্রতিদিনই তাদের করতে হচ্ছে। অর্থাৎ বিশেষ করে যারা রাইড শেয়ারিং করেন তাদের এই ভোগান্তি অনেক বেশি, কেননা তারা দীর্ঘক্ষণ যখন লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় তখন তাদের আসলে সেই সময়টা তাদের কিন্তু আসলে তাদের যে আয় সেটি কিন্তু কমে যায় এবং এটির প্রভাবটা আসলে তাদের সার্বিক আয়ের উপর পড়ে, সেটি তারা বলছেন। তবে সব ধরনের চালকদের দাবি যে এই সংকট দ্রুত শেষ হয়ে যাবে, সরকার সেই ধরনের পদক্ষেপ নেবে। তো পরিবার থেকে জ্বালানি তেলের সংকটের এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ খবর। যুক্ত ছিলাম রাজধানীর পরিবাগে। এদিকে আমদানি করা জ্বালানি বহনকারী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিতে সাগরের টহল জোরদার করেছে নৌবাহিনী। টহল দলের সঙ্গে আছেন সহকর্মী কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে।
সংকটকালীন এই মুহূর্তে এসে জ্বালানি তেলের নিরাপত্তা কাজ শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী, বিশেষ করে বাংলাদেশ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে যেসব জাহাজ জ্বালানিবাহী জাহাজ রয়েছে সেই জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিতের জন্য ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি নৌবাহিনীর একাধিক টহল টিম কিন্তু তারা কাজ শুরু করেছে। বিশেষ করে যেগুলো দ্রুত গতি তাদের যে টহলযান রয়েছে সেই টহলযানগুলো ভোর রাত থেকে, যেহেতু নির্দেশনা দেওয়া হয়েছে তাই ভোর রাত থেকে তারা এক একটা টিম ভাগ হয়ে তারা যে সাগর চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী নদীর মোহনা এবং গভীর সাগর যে অঞ্চলে লাইটার জাহাজ থেকে মাদার ভেসেল থেকে লাইটার জাহাজ তেল খালাস হচ্ছিল সেখানে তারা অবস্থান নিয়ে তারা পর্যবেক্ষণ করছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা যে চট্টগ্রাম বন্দরের নৌসীমায় রয়েছি, চট্টগ্রাম বন্দরের সে নৌসীমায় অবস্থানরত এই যে নৌবাহিনীর টহলযানগুলো তারা চট্টগ্রাম বন্দরের যেসব জাহাজ জ্বালানি তেলবাহী জাহাজ ইতিমধ্যে আমরা জানতে পেরেছি চট্টগ্রাম বন্দর এবং বন্দরের নৌসীমায় অন্তত 11টি জ্বালানি তেলবাহী জাহাজ রয়েছে, যে জাহাজটি এখন তেল, এলএনজি এবং এলপিজি খালাস চলছে। সেই তেলের জাহাজের নিরাপত্তা নিশ্চিতের জন্য ইতিমধ্যে সরকার শীর্ষ পর্যায় থেকে নৌবাহিনীকে নির্দেশনা দিয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী নৌবাহিনীর টহল দল তাদের দ্রুতগতির টহলযান, বড় জাহাজ যেগুলো রয়েছে সেগুলো এবং একই অন্যান্য তাদের যে যান্ত্রিকগুলি রয়েছে সেগুলি তারা এই জাহাজের নিরাপত্তা নিশ্চিত করছে। তারা বলছে যাতে কোনো রকম কোনো বিঘ্ন না করে তেল যে পরিবহন হবে, তেল যে খালাস হবে, সে তেল খালাস থেকে শুরু করে তেল বিভিন্ন নদীঘাটগুলি বা নদীপথে পৌঁছানোর ক্ষেত্রে যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটি পালন করবে বাংলাদেশ নৌবাহিনী। এবং এখন পর্যন্ত বলা চলে শৃঙ্খলভাবে যে তেলগুলি আসছে, অর্থাৎ আপনি জানেন চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ইতিমধ্যে রয়েছে এলএনজি বাহী জাহাজ রয়েছে 3টির বেশি, এলপিজি বাহী জাহাজ রয়েছে, বিভিন্ন গ্যাসবাহী জাহাজ রয়েছে এবং চট্টগ্রাম বন্দরের যে এলাকা ডলফিন যেটি সেখানে ডিজেল খালাস চলছে। বলা চলে যে যেহেতু তেল খালাসে কোনো রকম বিঘ্ন না করে, কোনো রকম নাশকতার কোনো শঙ্কা নেই, তারপরও যাতে কোনো রকম বিঘ্ন না ঘটানোর জন্য কিন্তু এই নৌবাহিনীর দায়িত্ব পালন করে যাচ্ছে। ইতিমধ্যে গত রাতে তারা গভীর সাগরে টহল দিয়েছে বড় জাহাজ দিয়ে। এখন তাদের যে টহল যে কার্যক্রম সেই টহল কার্যক্রম চলছে বন্দর কেন্দ্রিক হয়ে কর্ণফুলী নদীর মোহনা এবং চট্টগ্রাম বন্দরের যে বহির্নোঙর রয়েছে সেই বহির্নোঙর এলাকার মধ্যে। তো বলা চলে এই সংকটকালীন মুহূর্তে তেল বিপণন, তেল খালাস এবং তেলগুলিকে যথাযথভাবে পৌঁছানোর জন্য, অর্থাৎ যে গন্তব্য সে গন্তব্য পৌঁছানোর জন্য নিরাপত্তা নিশ্চিতে ইতিমধ্যে নৌবাহিনী কাজ শুরু করেছে এবং সরকারের শীর্ষ নির্দেশনা অনুযায়ী সেই নির্দেশনা অনুযায়ী তারা যে কাজটি করছে সেটি হলো বন্দরের মোহনা, কর্ণফুলী নদী এবং একই সাথে গভীর সাগরে অবস্থানরত সকল জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করবে বাংলাদেশ নৌবাহিনীতে তারা টহল দিতে শুরু করছে। এখন পর্যন্ত আমার কাছে ছিল জ্বালানি তেলের জাহাজের নিরাপত্তায় নৌবাহিনী কাজ শুরু করেছে, টহল ব্যবস্থা জোরদার করেছে, তার সর্বশেষ। যুক্ত ছিলাম বাংলাদেশ নৌবাহিনী টহল দলের সঙ্গে। সময় সংবাদে আরও থাকছে। মাঝরাতে যশোরের অভয়নগরে ভয়াবহ আগুন, পুড়ে ছায় কাঠপট্টির অন্তত 35টি দোকান। ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ জানতে তদন্তে ফায়ার সার্ভিস। প্রতি বছরের মতো এবারও ঈদযাত্রায় বাড়িমুখী মানুষের চাপ পড়বে মহাসড়কে। চালকদের অভিযোগ, মহাসড়কে গাড়ি থামিয়ে চাঁদা আদায়, ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স যাচাইয়ের নামে কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা যানজটের অন্যতম কারণ। যানজট এড়াতে ত্রুটিমুক্ত গাড়ি চলাচলে কৌশলী হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারির পাশাপাশি স্বস্তিদায়ক ও নিরাপদ ঈদযাত্রার আশ্বাস সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল ইসলামের। সাইফুর রুদ্দর রিপোর্ট। প্রতিবার ঈদে যাত্রী ও যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যাওয়ায় বিভিন্ন রুটে তৈরি হয় তীব্র যানজট। সড়কে বিশৃঙ্খলায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রাজধানী ছাড়ার পথে গাবতলী, টঙ্গী, সায়দাবাদ, যাত্রাবাড়ি ও কাঁচপুর, এমনকি হানিফ ফ্লাইওভারে দীর্ঘ সময় আটকে থাকে দূরপাল্লার গাড়ি। চালকরা বলছেন, চট্টগ্রাম, বরিশাল, যশোর, খুলনা ও বাগেরহাট রুটে যান চলাচল স্বাভাবিক থাকলেও এবার ভোগান্তিতে পড়তে পারেন সিলেট ও উত্তরের জনপদের যাত্রীরা। নাঙ্গলবন ব্রিজ থেকে আপনার সোনারগাঁ পর্যন্ত একটা জ্যাম ছিল, এখন ব্রিজের কাজ হয়ে গেছে, এখন আপাতত ওই জ্যামটা নাই। ভাঙাচুরা আছে আমাদের ওই যে নোয়াখালীতে আছে আর কি, লক্ষ্মীপুরে। যানজট তো শুধু সিলেট কেন, একই রোডে যদি সবই চলে তাহলে তো অবশ্যই যানজট হবে। কাগজপত্র ও চালকের লাইসেন্স যাচাইয়ের নামে মহাসড়কের একাধিক স্থানে গাড়ি থামিয়ে পুলিশের বিরুদ্ধে কৃত্রিম যানজট তৈরির অভিযোগও করেন চালকদের কেউ কেউ। এলেঙ্গার সাইডে যাবেন, ওখানে ওই পজিশন, তারপরে যমুনা ব্রিজ পার হবেন, গোল চক্করে এখানে তো ওটা ক্লাব ঘর, অল টাইম আপনাকে সুযোগ পাবে গাড়ি ছাড়বে। এখন তো পুলিশের চাঁদাবাজিটা বাংলাদেশে বেশি হয়ে গেছে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, সড়ক রক্ষণাবেক্ষণ, ত্রুটিমুক্ত যান চলাচলের পাশাপাশি সরকার কৌশলী হলে এবারও যানজট এড়ানো সম্ভব। ড্রাই সিজন যেহেতু আছে, চাইলেই কিন্তু আমরা সুন্দর করে একটা মেইনটেনেবল একটা রাস্তা তৈরি করতে পারি। ঈদের ছুটিটাকে একটু যদি বাড়িয়ে দেয় তাহলে আসলে ধাপে ধাপে যাওয়ার যে বিষয়টা
তখন দেখা যাবে মানুষ ফর্মাল ট্রান্সপোর্ট অর্থাৎ গণপরিবহন নিয়ে যাওয়ার চেষ্টা করবে। যোগাযোগ মন্ত্রী বলছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। চাঁদাবাজির বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স। সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহন সেক্টরে যারা জড়িত সবাই তৎপর আছে। আমাদের মন্ত্রণালয় থেকে যারা এখানে মনিটরিং করার দরকার সেটা আছে, মোবাইল কোর্ট আছে, হাইওয়ে পুলিশ তৎপর আছে। পোশাক শ্রমিকদের যাতায়াত নির্বিঘ্ন করতে গাজীপুর সহ একাধিক জায়গায় বিআরটিসি বাস রাখা হবে বলেও জানান মন্ত্রী। বিআরটিসি থেকে আলাদা বাস ওখানে প্রস্তুত রাখা হবে, সেটা আমরা অঙ্গীকার করেছি। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। সান্তিয়াগো বার্নাবুতে ভালভার্দে ঝড়, উরুগুয়ান জাদুর কাছে কুপোকাত পেপ গার্দিওলার কৌশল। ম্যানচেস্টার সিটিকে 3-0 গোলে হারালো রিয়াল মাদ্রিদ। যশোরের অভয়নগরে আগুনে পুড়ে গেছে অন্তত 35টি দোকান। ফায়ার সার্ভিস জানায়, বুধবার রাত 2টার দিকে নওদাপাড়া বাজারের কাঠপট্টিতে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে চারিদিক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুড়ে যায় দোকানপাট। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। দেশে বাড়ছে কিডনি রোগীর সংখ্যা। গবেষণায় দেখা যায়, বাংলাদেশে ডায়ালিসিসের খরচ যোগাতে গিয়ে কিডনি রোগীদের 92% পরিবার আর্থিক সংকটে পড়েন। চিকিৎসকরা বলছেন, শুরুতেই এই রোগ শনাক্ত করা গেলে কিডনি প্রতিস্থাপন হতে পারে স্থায়ী সহজ সমাধান। 29 বছরের জুয়েল কুমিল্লা থেকে ঢাকায় এসেছেন কিডনি প্রতিস্থাপনের জন্য। ক্ষুধামন্ধার সমস্যা নিয়ে প্রথমে চিকিৎসক দেখান তিনি। তখন তিনি জানতে পারেন অকেজো হয়ে পড়েছে 2টো কিডনি। লাইফস্টাইলকেই দোষারোপ করতেছে। লাইফস্টাইল হচ্ছে হয়তো কোনো জায়গায় কোনো অসঙ্গতি ছিল, এটা আমি বুঝতে পারি নাই। 65 বছর বয়সের শুকুর আলী 2 কিডনি অকেজো হওয়ায় হাসপাতালের বিছানায় শয্যাশায়ী। নিয়মিতভাবে তাকে করাতে হয় ডায়ালাইসিস। পরিবারের সদস্যরা বলছেন, ব্যয়বহুল এই চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। যদিও ডায়ালাইসিস করিয়ে শারীরিকভাবে কিছুটা স্বস্তিতে থাকেন রোগীরা। মাসে 40-50 হাজার টাকা খরচ হয় কিডনি ডায়ালাইসিস করতে গেলে। শরীরটা একটু ভালো লাগে, করতেছি। চিকিৎসকদের পরামর্শ, অল্প সময়ে কিডনি প্রতিস্থাপন করা গেলে দীর্ঘমেয়াদী সুস্থতা লাভ করা সম্ভব। আপনি ডায়ালিসিস কমিয়ে প্র্যাকটিক্যালি কিডনি ট্রান্সপ্লান্ট বাড়ান। ইমোশনাল ডোনারের কথা চিন্তা বাদ দিয়ে আসেন, আমরা যেন আত্মীয় স্বজনের কিডনিটাই লোকজনকে দিতে পারি। 2 বছর আগের বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের গবেষণায় দেখা যায়, বাংলাদেশে ডায়ালাইসিসের খরচ যোগাতে গিয়ে কিডনি রোগীদের 92% পরিবার আর্থিক সংকটে পড়েন। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ। ভালভার্দের হ্যাটট্রিকে সিটিজেনদের 3-0 গোলে হারালো লস ব্লাঙ্কোস। বার্নাবুর নকআউট পর্বের প্রথম লেগের এই ম্যাচটা কোনোভাবেই মনে রাখতে চাইবেন না পেপ গার্দিওলা। সিটিজেনদের হতাশ করে প্রথম উরুগুয়ান হিসেবে রিয়াল জার্সিতে হ্যাটট্রিক করেছেন ফেদে ভালভার্দে। আর এই ম্যাজিকেই উড়ে গেছে ম্যানচেস্টার সিটি। 22 মিনিটের এক ঝড়ে লন্ডভন্ড সিটিজেন শিবির। কর্তোয়া, ভিনি এবং ডিয়াজের অ্যাসিস্টে 3 গোল করেছেন ভালভার্দে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কিছুক্ষণ পর ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। উদ্বোধনী ভাষণ দেবেন রাষ্ট্রপতি। জন আকাঙ্ক্ষা পূরণের আশা সরকারের। সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার আহ্বান বিরোধীদের। ইরান লেবাননে ব্যাপক হামলা, শতাধিক রকেট ছুড়ল হিজবুল্লাহ। তেহরানের প্রতিরক্ষা ধ্বংসের দাবি ট্রাম্পের। নিশ্চয়তা পেলে যুদ্ধ বন্ধের ইঙ্গিত পেজেশকিয়ানের। আজও পাম্পে পাম্পে গাড়ির দীর্ঘ সারি। রেশনিং পদ্ধতিতে পূরণ হচ্ছে না চাহিদা। কারখানায় উৎপাদন ব্যাহত। নৌপথে পণ্য পরিবহনে বিপর্যয়। বরাদ্দ চেয়ে সরকারকে চিঠি। এ ছিল সকাল 10টার সময় সংবাদ। এরপর এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ অর্জিতা। এ সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।